গণটিকা কার্যক্রমের শেষ দিনে রাজধানীতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, রাত থেকেই অপেক্ষা। করোনায় ৫৭ জনের মৃত্যু, বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ বাড়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামায় গতি আনতে কেনা হচ্ছে ১৭ ধরনের হাজার কোটি টাকার যন্ত্রপাতি। বছরে ৪০ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর আশা। পদ্মা সেতুর বাম তীর রক্ষায় সরকারের ৪৫০ কোটি টাকার প্রকল্প, হবে ভাঙন রোধে স্থায়ী সমাধান। নতুন করে স্বপ্ন দেখছে মুন্সিগঞ্জের বাস্তুহারা মানুষ। করোনায় খাদ্যশস্য উৎপাদন ঠিক রাখার উপায় বের করে নাসার পুরস্কার জিতলেন বাংলাদেশের একদল শিক্ষার্থী। জার্মানি ও স্পেনের কৃষি খাত নিয়ে গবেষণার স্বীকৃতি। এবং শেষ হলো ৩ দিন ব্যাপী পোশাক ও ফ্যাশন বিষয়ক ম্যাজিক লাস ভেগাস প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বাজারে আরও শক্ত অবস্থানে নেয়ার আশা বাণিজ্য মন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খানম। গণটিকাদান কর্মসূচির শেষ দিনে রাজধানীর প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন। করোনার টিকা পেতে ভিড় করেছেন শত শত নারী পুরুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আজকে শেষ দিন এসেও কিন্তু আমরা দেখলাম যে সাধারণ মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমরা একদম যাদের বোঝাই, যারা আসলে এই সুরক্ষা ওয়েবসাইটের আওতায় আসতে পারেনি, এই মানুষগুলোকে টিকাদানের আওতায় আনতে সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাই কিন্তু বাস্তবায়ন হচ্ছে। কারণ এখানে যাদের দেখছি আমরা অধিকাংশই সেই প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে অধিকাংশই যেহেতু আমি তেজগাঁও এলাকায় রয়েছি, অধিকাংশই বিভিন্ন গার্মেন্টস বা কারখানার শ্রমিক। এরা আসলে সুরক্ষা ওয়েবসাইটে এতদিন নিবন্ধন করেনি, কিন্তু এখন প্রক্রিয়াটা যেহেতু সহজ করা হয়েছে, যে কারণে তারা কিন্তু এই টিকা দিচ্ছে। কিন্তু এই যারা দিচ্ছে তাদের কিন্তু অধিকাংশই সেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে, কেউ ১০-১২ ঘন্টা বা তার বেশি সময় অপেক্ষা করে কিন্তু এই টিকা দেওয়ার সুযোগটি পেয়েছে। তবে এর মধ্যেও কিন্তু কিছু গরমিল আমাদের চোখে এসেছে, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে বেশ কিছু জনকে আমরা দেখেছি যে তারা প্রভাব খাটিয়ে কিন্তু এখানে যে সিরিয়ালে না দাঁড়িয়ে প্রভাব খাটিয়ে কিন্তু তারা এই কেন্দ্রের ভিতরে এসে টিকা নিচ্ছেন। এবং তারা আসলে এর মধ্যে আমরা এই যে স্থানীয় যারা রয়েছেন এদের মধ্যে প্রভাবশালীরা, বা এখানে যে স্কুলটিতে টিকা দেওয়া হচ্ছে স্কুলের শিক্ষক বা তাদের পরিচিত জন যারা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা দেখেছি অনেকেই এই যে সিরিয়ালে না দাঁড়িয়েই কিন্তু তারা টিকা নিচ্ছেন। কিন্তু আবার তার পাশাপাশি সাধারণ মানুষ যারা তারাও এসেছেন, তারা এই পুরো প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, প্রতি কেন্দ্রে কিন্তু মাত্র ৩৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন, এতক্ষণ মহিলাদের সিরিয়ালটা দেখালাম, এখন যেটা দেখাচ্ছে এটি পুরুষের লাইন। এবং যেহেতু ৩৫০ জন, সেহেতু এই মুহূর্তে লাইনে যারা রয়েছেন, অন্তত ভিতরে যারা রয়েছেন তারা পাবেন এটি নিশ্চিত। তবে বাইরে যারা, গেটের বাইরে যারা অপেক্ষা করছেন, তারা সবাই টিকা পাবেন কিনা সেই বিষয়টি কিন্তু এখন অনিশ্চিত রয়েছে। তারপরও এই কর্মসূচি চলছে, আমরা আরও অপেক্ষা করছি, দেখা যাক শেষ দিনের শেষ পর্যন্ত পরিণতি কি হয়, বা কারা এখানের যে দাঁড়িয়ে আছেন সেই অপেক্ষমান মানুষগুলোর ভাগ্যে টিকা জোটে কিনা। তো এই ছিল মিম আমার কাছ থেকে এখনকার মতো। রাজধানীর তেজগাঁও থেকে গণটিকাদান কর্মসূচির শেষ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। চলতি সপ্তাহে সিঙ্গাপুর থেকে প্রথম ধাপে দেশে আসবে ৫০টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর। সময় সংবাদকে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ৩৮টি জেলায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপন প্রকল্পের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বিধিনিষেধ শিথিল করায় আগামী কয়েক সপ্তাহে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের প্রস্তুতির ঘাটতিকে দুশ্চিন্তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। গত কয়েক মাসে প্রতিবেশী দেশ ভারত থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে সামাজিক পর্যায়ে। দেশের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা স্বাস্থ্যসেবায়। ভয়াবহ দুর্গতি হাই ফ্লো অক্সিজেন নিয়ে, কারণ গুরুতর রোগী বাঁচাতে এর বিকল্প নেই। গত বছর পাশ হওয়া দেশের ৩০টি জেলায় অক্সিজেন প্লান্ট বসানোর প্রকল্পের পরিকল্পনা মাত্র চূড়ান্ত করতে পেরেছে সরকার। ক্রয় ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ৬৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রতিটি প্লান্টে খরচ পড়বে ২ কোটি ২৫ লাখ টাকা করে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, অক্সিজেন প্লান্ট স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এছাড়া চলতি সপ্তাহেই সিঙ্গাপুর উপহার হিসেবে বাংলাদেশকে প্রথম ধাপে 50টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাবে বলেও জানান তিনি। এই সপ্তাহে আমি প্রায় 50টা কনসেন্ট্রেটর পাচ্ছি। কিসের থেকে? সিঙ্গাপুর থেকে। আমরা আরও বিভিন্ন জায়গায় আমরা অক্সিজেন প্ল্যান্ট 30টা অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জেলায় স্থাপন করছি। এদিকে আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্স সহ চীনের সিনোফার্মের টিকার সরবরাহ ঠিক থাকায় প্রতি মাসে যথেষ্ট পরিমাণ করোনার টিকা দেশে আসছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের সাপ্লাই লাইন ফ্লো যা মোটামুটি এখন ভালো অবস্থানে আছে। টিকা সরবরাহকে স্বাগত জানিয়ে এর ব্যবস্থাপনায় এখনো ঘাটতি দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবকিছু হচ্ছে হবে সেই 1.5 বছর আগে থেকে যা শুনে আসছি সেটা এখনই চলছে। যেভাবে আমরা লকডাউন খুলে দিয়েছি, আগামী 2-1 সপ্তাহ ধরে তো প্রচুর পরিমাণে রোগী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে গণটিকা কার্যক্রম পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্য ওঠানামায় গতি আনতে এবার 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 17 ক্যাটাগরির 104টি যন্ত্রের অর্ধেক বন্দরের বহরে যুক্ত হবে চলতি বছরে। 4টি গ্যান্ট্রি ক্রেন সহ বাকি যন্ত্রপাতি আসবে আগামী বছরের মাঝামাঝিতে। এসব যন্ত্রপাতি বহরে যুক্ত হলে বন্দরে বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর সক্ষমতায় পৌঁছাতে পারবে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কন্টেনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে প্রতি বছরের রেকর্ড করে চলছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর। করোনা সংক্রমণের 2 বছরও এই বন্দরের প্রবৃদ্ধি থেমে থাকেনি, কিন্তু যন্ত্রপাতির সীমাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। ক্লিয়ার করতে এবং আনা নেওয়া করতে যদি আমরা ইনহাউস করতে 7 দিন 10 দিন চলে যায়, তাহলে আমরা লিড টাইম ওই দিক দিয়ে মাইর খাচ্ছি। যেগুলি কম জায়গার মধ্যে কন্টেনার বেশি করে স্ট্যাক করে রাখা যায়, সেই পরিমাণ যন্ত্রপাতি সেই টাইপের যন্ত্রপাতির দরকার আছে। এই অবস্থায় চলতি বছরই প্রায় 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর ভিতরে আমরা 25টার জন্য আমরা অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি, যেগুলো আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের ভিতরে আমাদের ফ্লিটে এসে যোগদান করবে। সাধারণ ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় 12 থেকে 15টি কন্টেনার হ্যান্ডেলিং করা গেল, গ্যান্ট্রি ক্রেন দিয়ে হ্যান্ডেলিং করা যায় 30টির বেশি। তাই বর্তমানে যেসব যন্ত্রপাতি কেনা হচ্ছে এগুলো বহরে যুক্ত হলে বন্দরে বছরের হ্যান্ডেলিং দক্ষতা 40 লাখ ছাড়িয়ে যাবে, যা বর্তমানে 30 লাখ। আমাদের গতি বাড়বে তখন। এখন একটা ইকুইপমেন্ট যদি 5টা অ্যাসাইনমেন্টের জন্য যায়, তখন দেখা যাবে একটা ইকুইপমেন্ট 2টা অ্যাসাইনমেন্টের জন্য আছে। এই বন্দরের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় 60,000 কোটি টাকার বেশি। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় এই বন্দরের কার্যক্রমের উপর। তাই সময়ের সাথে তাল মেলাতে এই বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্পই নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ মিম। দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরের সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে। প্রথম কোনো বন্দর চেয়ারম্যান আসলে সরাসরি সংবাদকর্মীদের সাথে কথা বলছেন এই সরাসরি সম্প্রচারের মধ্যে। আপনার কাছে জানতে চাই, আগে আপনাকে স্বাগত জানাই। এই বন্দর গত 2 বছর ধরে একদিকে বিধিনিষেধ, কঠোর লকডাউনের মাঝে কিন্তু আপনারা অর্থনীতিকে সচল রাখার জন্য বন্দর সচল রেখেছিলেন। এখন পর্যন্ত আমরা বলবো এই গত 2 বছরে আপনাদের সফলতা কেমন ছিল যে লকডাউনের মাঝেও? ধন্যবাদ আপনাকে। যে আজকে প্রথমেই আমি একটু শ্রদ্ধা জানিয়ে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে এই শোকের মাস, ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এবং ওনার পরিবারের সকল সদস্য যারা 15 আগস্টে শহীদ হয়েছেন সবার জন্য আমার দোয়া রইল যেন আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো এখন একমাত্র আমাদের যে চট্টগ্রাম করোনা মহামারীর ভিতরে আমাদের চট্টগ্রাম বন্দর অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বন্দরের সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু 24/7 কাজ করছে নিরলসভাবে। দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে সচল রেখেছে। এবং আপনারা জানেন এই জন্য আমাদের বন্দরের অনেক কর্মচারী কর্মকর্তাকে জীবনও দিতে হয়েছে। এই করোনা মহামারীর ভিতরে আক্রান্ত হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। আমরা সবাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
তো এই প্রথমে গত বছর যখন প্রথম শুরু হয় আমাদের মহামারী, তখন কিন্তু মোটামুটি চট্টগ্রাম বন্দর বেশ একটা বড় ধাক্কা খেয়েছিল। আপনারা জানেন মোটামুটি একটা লকডাউন টোটালি ব্লক হয়ে গেছিল। তারপরে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা বন্দরটাকে সচল করেছি। আমরা জানি যে চট্টগ্রাম বন্দর যে বিশেষ করে প্রথম পর্যায়ে ছিল যে ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট না, সেটি সম্পন্ন হয়েছে। মেগা প্রকল্পের ইকুইপমেন্ট এনে সম্পন্ন হয়েছে। বন্দর সচল ছিল বলে কিন্তু মেগা প্রকল্পগুলি চলছে। এখন পর্যন্ত সর্বশেষ আপডেটটা কি আছে, আজকে পর্যন্ত আপডেট কি আছে বন্দরের? আজকে পর্যন্ত আপনাকে বলবো যে চট্টগ্রাম বন্দর সুন্দরভাবে সুচারুরূপে চলছে। এই বছর পরপর 3 বার কিন্তু আমাদের লকডাউনের আমরা ধাক্কায় পড়েছি, কিন্তু এবং তার ভিতরে একটা ঈদের ছুটি হয়ে গেছে। আমরা কিন্তু ইনশাল্লাহ আমাদের বন্দরকে নিরবিচ্ছিন্নভাবে রাখতে পেরেছি। কোনো জাহাজের জট ছিল না, কোনো কন্টেনারের জট ছিল না, কোনো ধরনের পণ্যের আনা নামাতে উঠা নামার ভিতরে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি যেন পৃথিবীর বিভিন্ন বন্দর যেন যেভাবে জটের কারণে মুখ থুবড়ে পড়ছে, সেই অবস্থা যেন আমাদের চট্টগ্রাম বন্দর না পড়ে, সেই জন্য আমাদের সকল পদক্ষেপ ছিল আগাম পদক্ষেপ যেন আমরা অন্যদের মতো আমরা যেন বেকায়দায় না পড়ি। আমরা দেখেছি কিন্তু এশিয়ার যে সিঙ্গাপুর বন্দরে কিন্তু লকডাউনের সময় বন্ধ ছিল, আপনারা পুরোদমে সচল রেখেছিলেন। সেটি কিভাবে সম্ভব হলো? পৃথিবীর সবচেয়ে উন্নত বন্দর যখন এই লকডাউনে বন্ধ, তখন চট্টগ্রাম বন্দর চালু, এটা আসলে কিভাবে সম্ভব হলো? আসলে আমাদের দেশের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছিলেন জীবন জীবিকাকে সমন্বয় করে আমাদেরকে সব অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে, আমাদের চট্টগ্রাম বন্দর কিন্তু কোনো দিন একদিনও কিন্তু এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না। যেহেতু আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলা ছিল, মিল কারখানা খোলা ছিল, আমাদের স্টেক হোল্ডাররা কাজ করতে পেরেছে এবং আমরা চট্টগ্রাম বন্দর কোনো অবস্থাতেই আমাদের বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ করিনি। এবং সব যারা আমাদের স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু আমাদের সাথে একসাথে সমন্বিতভাবে কাজ করেছে। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এখানে কোনো শ্রমিকদের কোনো অভাব ছিল না, আমাদের কোনো অপারেটরের কোনো অভাব ছিল না, সবাই কিন্তু হাজির ছিল। পৃথিবীর অন্য অন্য বন্দরে কিন্তু এই করোনার জন্য শ্রমিক সংকটে ভুগেছে এবং অপারেটরদের সংকটে ভুগেছে, এজন্য তারা তাদের বন্দরে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিল। আমাদের বন্দরে আমরা সেটা পারিনি। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল বন্দরের কর্মকর্তা কর্মচারী, শ্রমিক এবং সকল ধরনের অপারেটরদের এবং আমাদের স্টেক হোল্ডারদের। তারা নিরলসভাবে কাজ করে বন্দরকে সচল রেখেছে, আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। আমি একটা সমসাময়িক বিষয় আসে, আপনারা জানি যে আমরা একটা আজকে নিউজ করলাম 1000 কোটি টাকা যন্ত্রপাতি কিনছে চট্টগ্রাম বন্দর। কেন এই 1000 কোটি টাকা যন্ত্রপাতি কিনছে এবং এর মাঝে কি কি থাকবে? এই যন্ত্রপাতি যদি বন্দরে বহরে যুক্ত হয় তাহলে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তাদের কি সুবিধাটা হবে? আসলে বন্দরের কিন্তু উন্নয়ন কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াতে আমরা কিন্তু সক্ষমতাকে আমাদের ডেলি আমরা এটা বৃদ্ধি করছি। আপনারা জানেন একসময় চট্টগ্রাম বন্দরে মাত্র 60টি কন্টেনার দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। আজকে সেখানে গত বছর আমরা 3.1 মিলিয়ন টিউজ আমরা হ্যান্ডেল করছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণ কর্মযজ্ঞ আমাদের হচ্ছে। সেই কর্মযজ্ঞটাকে আমরা হ্যান্ডেল করার জন্য আমাদের সক্ষমতাকে কন্টিনিউয়াসলি আমরা বাড়িয়ে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় এই বছর আমরা প্রায় 1000 কোটি টাকার যে যন্ত্রপাতি কিনছে সেখানকার আপনার কিং গ্যান্টি ক্রেন আছে, স্টাইল ক্যারিয়ার আছে, রেজিস্টার স্টিকার আছে, তারপরে আপনার আরএমজি আছে, সব ধরনের কন্টেনার হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট আমরা কিনে আমাদের সক্ষমতাকে আমরা দিন দিন বৃদ্ধি করছি। এছাড়াও আমাদের আপনারা জানেন যে আমাদের আমাদের পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা আগামী ডিসেম্বরে আমাদের বহরে যুক্ত হতে যাচ্ছে এবং সেইগুলোকে যুক্ত করার জন্যই আমাদের আরও অনেক ইকুইপমেন্টের প্রয়োজন। আমি একটা প্রশ্ন করি, লয়েডের তালিকায় বাংলাদেশ এখন চট্টগ্রাম বন্দর 58তম স্থানে আছে, আবার নতুন করে তালিকা হতে যাচ্ছে। তারা বাংলাদেশ চট্টগ্রাম বন্দর আগামীতে কততম স্থানে দেখতে চান আপনারা, বা আপনাদের লক্ষ্যমাত্রাটা কি? আসলে সারা বিশ্বে যে বন্দরগুলো যেভাবে লকডাউনে ছিল আমরাও সেই একই ধরনের লকডাউনের ভিতর ছিলাম, কিন্তু আমাদের যে কার্যক্রম আমরা কিন্তু বন্ধ রাখিনি। আমরা এইবার আশা করছি আমাদের যে লয়েডস লিস্টের যে অবস্থান সেটা অনেক উন্নতি হবে এবার। তো দেখা যাক, সেটা এখন বলা যাবে না, সেটা যখন ওদের লিস্টটা যখন বেরোবে তখনই আমরা বুঝতে পারবো। আমরা আশা করছি এবার আমাদের অবস্থান আরও অনেক উপরের দিকে আসবে। কিন্তু বন্দর ব্যবহারকারীরা বলছে যন্ত্রপাতি বাড়ুক, ইয়ার্ড বাড়ানো দরকার, তারা ইয়ার্ড বাড়ানোর কথা বলছেন, সক্ষমতা বাড়ানোর কথা বলছে। তাহলে আপনারা আগামীতে সক্ষমতা বাড়ানোর জন্য কি পদক্ষেপ একটু ছোট করে বলবেন? রাইট, এই আমাদের যে ইয়ার্ড বাড়ানো, আমাদের শুধু ইকুইপমেন্ট বাড়াচ্ছি না, আমাদের ইয়ার্ডও বাড়ছে। আমাদের যে পতেঙ্গা টার্মিনালটা হচ্ছে সেখানেও কিন্তু ইয়ার্ড আমাদের বেড়ে যাচ্ছে। কিন্তু তারপরে এছাড়া আমাদের বন্দরের ভিতরে যেসব ক্যাপটিভ স্পেসগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু পর্যায়ক্রমে কন্টেনার ইয়ার্ডে রূপান্তর করছি।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে। তিনি আমাদেরকে রূপরেখা বলছিলেন যে বর্তমানে যে চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে 58তম স্থানে আছে। এই বন্দর চলতি বছর আরো এগিয়ে যাবে এবং গত 2 বছর কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধের মাঝেও কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্দর কার্যক্রম বন্ধ রাখা হয়নি, কারণ বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় বন্দর দিয়ে, কারণ 92% আমদানি রপ্তানি সম্পন্ন এই বন্দরটি, যে কারণে কিন্তু অর্থনীতিকে সচল রাখার জন্য এই বন্দর সচল রাখা হয়েছিল, যার জন্য বন্দর কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে মারাও গেছেন। তারপরে কিন্তু 1 সেকেন্ডের জন্য পৃথিবীর অন্যান্য বন্দর, সিঙ্গাপুর বন্দরে কিন্তু লকডাউনে বন্ধ রাখা হয়েছিল, একমাত্র চট্টগ্রাম বন্দর ছিল পুরোদমে সচল, 24 ঘন্টায় সচল ছিল 365 দিন। সে বিষয়টি কথা বলছেন আমাদের সাথে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি বলছেন তারা যে, এবং একসাথে বলি যে চলতি বছরে তাদের বহরে যুক্ত হচ্ছে প্রায় 1000 কোটি টাকা যন্ত্রপাতি এবং আরো একটি কন্টেনার টার্মিনালও কিন্তু যুক্ত হচ্ছে এই বন্দরের বহরে। এখন শেষ করছি, আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দরের সার্বিক বিষয় নিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে, এবং বলা চলে যে এই প্রথম কোনো বন্দর চেয়ারম্যান সরাসরি সাক্ষাৎকার দিলেন যে মিডিয়াতে, যে টেলিভিশন চ্যানেলে, এবং সেটি আলোচনা যে আমরা করছিলাম সেইটা এখন শেষ করছি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন সরাসরি আমাদের সহকর্মী কমল দে। পদ্মা সেতুর ভাটিতে বাম তীর রক্ষায় সরকার 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এতে মুন্সিগঞ্জে দীর্ঘদিন ধরে পদ্মার ভয়াবহ ভাঙনের স্থায়ী সমাধান হবে। এতে খুশি পদ্মাপাড়ের মানুষ, তবে প্রকল্পটি মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি তাদের। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঠিকানা হারানো আতঙ্কে থাকা মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। পায়ের তলার মাটি রক্ষায় তাই নানা চেষ্টা। অন্তত চলমান বর্ষা যদি কাটানো যায়, আগামী শুষ্ক মৌসুমে শুরু হবে স্থায়ী বাঁধ তৈরির কাজ। এরই মধ্যে পাকা স্থাপনা সহ নানা প্রতিষ্ঠান, বাড়িঘর গত কয়েক সপ্তাহে গিলেছে পদ্মা। এখন হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 1992 সাল থেকে পদ্মার অব্যাহত ভাঙনে লৌহজং উপজেলার সদর সহ 40 গ্রাম এবং টুঙ্গিবাড়ি উপজেলার 18 গ্রাম বিলীন হয়ে যায়। এই যে কত কষ্ট করে বাঁশবুশ গাছ এও থাকে না, নদীর স্রোতে ভেঙে যায়। সরকার যদি সাহায্য করে তো আমরা থাকতে পারব না, থাকতে পারব না। সরকার যে প্রকল্পটি হাতে নিয়েছেন এই জন্য সরকার বাহাদুরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাঙন রোধে 446 কোটি টাকার স্থায়ী প্রকল্পটি একনেকে পাশ হয়। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। ভয়াবহ পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক বৃহৎ প্রকল্প গ্রহণ করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে স্থায়ী কাজ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার 15টি গ্রাম, 2টি গুরুত্বপূর্ণ বাজার এবং বহু সরকারি বেসরকারি স্থাপনা পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। এদিকে চলমান ভাঙন ঠেকাতে অস্থায়ীভাবে আপৎকালীন 1050 মিটার এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গিবাড়ির দিঘিরপাড় পর্যন্ত 9.10 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের ব্যাজগা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। রেলপথে বেনাপোল বন্দরে ভারত থেকে আরও 200 মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি হয়েছে। এ নিয়ে 7টি চালানো রেলপথে প্রায় 1500 মেট্রিক টন অক্সিজেন আমদানি হলো। এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ। ধন্যবাদ মিম আপনাকে। গতকাল রাত 8:40 বাংলাদেশের আমদানিকারক লিন্ডে বাংলাদেশ নামে একজন আমদানিকারক ভারতের উড়িষ্যা থেকে 200 মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করেছে। এখন অক্সিজেনবাহী যে কার্গো রেলটি রয়েছে বেনাপোল রেল স্টেশনে। আমরা কথা বলেছি রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে। রেল স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে কাগজপত্র আনুষ্ঠানিকতা শেষে এই কার্গো রেলটি বিকাল 3টার দিকে বেনাপোল স্টেশন থেকে ছেড়ে এটি বঙ্গবন্ধু পশ্চিম সেতুতে পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন লিন্ডে বাংলাদেশের যে প্রতিনিধিরা আছে তারা এখান থেকে এই অক্সিজেন খালাস করবেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে সেটি সরবরাহ করবেন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে এ পর্যন্ত 7টি চালানে লিন্ডে বাংলাদেশ ভারত থেকে 1416 মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। শুধু রেলপথে নয়, আমরা লক্ষ্য করেছি স্থল পথেও কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন ভারত থেকে আসছে। গতকাল পর্যন্ত প্রায় 3 মাসে ভারত থেকে 5 জন আমদানিকারক
715 মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে প্রতিবেশী ভারতে যদি 5 মাস আগের কথা বলি, 5 মাস আগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 4 লাখের কাছাকাছি এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছিল প্রায় 4,000 অথবা তার বেশি। সম্প্রতি সে দেশটিতে করোনা আক্রান্ত এবং মৃত্যু হার কমে যাওয়ায় সে দেশটি বাংলাদেশে অক্সিজেন রপ্তানি শুরু করে। এর আগে কিন্তু কিছুদিনের জন্য তাদের দেশে যখন সংক্রমণ বৃদ্ধি পায় তারা অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছিল। আমরা কথা বলেছি এখানকার যে নিরাপত্তা কর্মী আছে রেল স্টেশনে, তারা আমাদেরকে জানিয়েছেন যে অক্সিজেনবাহী কার্গো রেলটি বেনাপোল রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা যে নিরাপত্তা সেই নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছেন এবং দ্রুত যাতে অক্সিজেনবাহী এই কার্গো রেলটি ছাড় করানো হয় সেই জন্য কাস্টম বন্দর এবং রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তো এই ছিল বেনাপোল ইস্তার বন্দর থেকে যে রেলে অক্সিজেন আমদানি হচ্ছে তার সর্বশেষ তথ্য। মিম। বেনাপোল বন্দর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের বাসিন্দাদের ঘুম ভাঙিয়ে শামুক খৈল পাখির কিচিরমিচিরে। পাখিদের দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তবে গ্রামে প্রবেশের রাস্তাটি কাঁচা হওয়ায় সংস্কার সহ পাকা করার দাবি গ্রামবাসীর। আর গ্রামটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার নিভৃত পল্লী কানাইপুকুর গ্রাম। বাসিন্দা আব্দুল সুবাহান মণ্ডলের তেঁতুলতলি পুকুরের চারধারে বিভিন্ন প্রজাতির গাছে বাসা বাঁধে শামুক খৈল পাখি। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত থাকে গ্রামটি। বছরের পর বছর ধরে এসব পাখিরা গাছের ফল, পুকুরের মাছ সাবার করলেও কোনো ক্ষোভ নেই আব্দুল সুবাহানের পরিবারের সদস্য কিংবা গ্রামবাসীদের। এই পাখিগুলাকে প্রায় 18-19 বছর থেকে আমরা দেখাশোনা করছি, লালন পালন করি, আমাদের এরিয়ার ভিতরেই বসবাস করে। পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে এবং পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম আসে। এই পাখিগুলোকে আমরা সন্তানের মতোই লালন পালন করি। পাখিদের দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। পাখি কলোনি দেখতে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তাগুলো সংস্কারের দাবি জানান গ্রামবাসী। ফেসবুকে যা দেখেছি বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর। এই গ্রামের রাস্তা একটু পাকাকরণ করলে পরে ভালো হতো এবং দর্শনার্থীদের সুবিধা হতো। গ্রামটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণার কথা ভাবছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আর দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট সংস্কারের আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। পাখিদের যাতে অভয়ারণ্য হিসেবে আমরা ঘোষণা করতে পারি সেজন্য আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কথা বলেছি এবং এই পাখিগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে বিষয়ে আমরা অত্যন্ত সজাগ। গ্রামের রাস্তা কিছু অংশ বাদ আছে, এটা আগামীতে একটা প্রকল্প ঢুকে এটা ফাঁকা করবে। কানাইপুকুর গ্রামে গত 18 বছর ধরে বিভিন্ন গাছপালায় অন্তত 15,000-এর মতো শামুক খৈল পাখি নিরাপদে বসবাস করছে। সময় সংবাদ, জয়পুরহাট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বাজার আরও বৃদ্ধির আশার মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী পোশাক ও ফ্যাশন বিষয়ক প্রদর্শনী ম্যাজিক লাস ভেগাস 2021। যুক্তরাষ্ট্রের বিখ্যাত লাস ভেগাসে 9 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত হয়েছে এ প্রদর্শনী। এতে দেশি বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের 16টি কোম্পানিও অংশ নেয়। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কোভিড-19-এর কারণে 2 বছর বন্ধ থাকার পর এবছরের আয়োজনে বাংলাদেশি পোশাক শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকলেও বিদেশিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ জানিয়েছেন বিশ্বে বাংলাদেশের পোশাকের নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে। সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আগামীতে বাংলাদেশ আরও ভালো করবে বলে অভিমত প্রকাশ করেন। সমাপনী দিনে তিনি ম্যাজিক আয়োজক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণও অংশ নেন। 2021-এর এই ম্যাজিক গত বছর করা সম্ভব হয়নি কোভিডের কারণে। এবছরও যেটা হয়েছে সেটা খুব বিগ ওয়েতে করা সম্ভব হয়নি, কিন্তু তারপর শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের পার্টিসিপেশন হয়েছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, বাট মোটামুটিভাবে তারপরও এসছে। আমাদের খুব আশা আগামীবার ফেব্রুয়ারিতে যে শুরুটা হবে সেখানে বাংলাদেশের পার্টিসিপেশন অনেক ভালো হবে। প্রদর্শনীতে অংশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কোভিড সংকট কাটিয়ে বাংলাদেশ আরও ভালো করবে। ব্র্যান্ডগুলি যেগুলি ভ্যালু এডেড প্রোডাক্ট করে
আপনার ম্যানমেড করে, আপনার আউটার ওয়্যার করে, ওই ধরনের প্রোডাক্টে আমাদের যাওয়া দরকার। তাইলে আমাদের ভলিউমটা মানে আমাদের এক্সপোর্ট ভলিউমটা অনেক বেড়ে যাবে। Overall, we're very pleased with being back. And we can't wait to come back again in February. আমাদের এখানে বাংলাদেশে 20টা স্টল ছিল, তো তারা বলে যে ভালো ঠিকঠাক বায়ার আসছে, শুরু হলো, এটা বড় কথা। আমরা আশা করি ফেব্রুয়ারিতে আবার যে ম্যাজিক শো হবো, আমাদের দেশ থেকে অনেক আরও স্টল আসবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে গ্লোবাল এবং প্যান্ডামিকের কারণে আমাদের সবচেয়ে বড় দুটো কম্পিটিটর দেশ এখানে আসতে পারেনি। করোনা পরিস্থিতির উন্নতি হলে 2022 সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়িক উন্নয়ন ও ফ্যাশন জগতের নতুনত্ব উদ্ভাবনে ম্যাজিক লাস ভেগাস আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং সেখানে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে আরও বেশি বলে প্রত্যাশা আয়োজকদের। পোশাক ও ফ্যাশন জগতের সর্ববৃহৎ এই প্রদর্শনীর মাধ্যমে ব্যবসায়ী ও বাণিজ্যিকদের মধ্যে এক সেতু বন্ধনের রচনা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, কনভেনশন সেন্টার, লাস ভেগাস। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণটিকা কার্যক্রমের শেষ দিনে রাজধানীতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, রাত থেকেই অপেক্ষা। করোনায় 87 জনের মৃত্যু, বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ বাড়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামায় গতি আনতে কেনা হচ্ছে 17 ধরনের হাজার কোটি টাকার যন্ত্রপাতি। বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর আশা। এবং পদ্মা সেতুর বাম তীর রক্ষায় সরকারের 450 কোটি টাকার প্রকল্প, হবে ভাঙন রোধে স্থায়ী সমাধান। নতুন করে স্বপ্ন দেখছে মুন্সিগঞ্জের বাস্তুহারা মানুষ। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।